আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী আগে গুলি ছুড়েছে, তবে এই গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত, তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকির বন্ধের ঘোষণার পাশাপাশি প্রতিপক্ষ দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দুই দেশ। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান আবার ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে যুদ্ধংদেহী অবস্থানে থাকা দুই দেশকেই সর্বোচ্চ সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাকিব হাসান, আরটিভি। দর্শক, ভারত থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী পরমাশিস ঘোষ রায় যোগ দিচ্ছেন সরাসরি। গতকাল লোকসভায় কিন্তু দেশের বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে, দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি পার্লামেন্টে একটি বৈঠক হয়েছিল, সর্বদলীয় বৈঠক, যে এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিতে পারে। বিরোধীরা যেমন জানতে চেয়েছিল, সহমতের ভিত্তিতে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, এবং তার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেশের বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়টি তাকে অবহিত করেছিলেন। এই মুহূর্তে যেটা ভূস্বর্গের যেটা সবচেয়ে বড় খবর, সেটা এই মুহূর্তে যে এক্ষুনি কিন্তু এই মুহূর্তের যুদ্ধের তৎপরতার কিন্তু পরিস্থিতি শুরু হয়েছে। আজকে সকাল থেকেই লাইন অফ কন্ট্রোলে কিন্তু পাকিস্তানের তরফ থেকে গোলাগুলির যেমন পাল্টা এসেছিল, আমাদের দেশের সেনাবাহিনীরাও কিন্তু পাল্টা গুলি চালিয়েছে, এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পহেলগাঁয়ে পৌঁছে যাওয়ার কথা সেই ঘটনাস্থলে বৈশারণে ভারতের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে যাবে। কেননা কালকে সর্বদলীয় যে বৈঠক হয়েছিল সরকারের তরফে কিন্তু সেখানে বলা হয় যে একটা নিরাপত্তার কিন্তু একটা গাফিলতি, ইন্টেলিজেন্সের কিন্তু একটা গাফিলতি ছিল, সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সেনাপ্রধান সেখানে পৌঁছে যাওয়ার কথা, এবং একেবারে সরগরম পরিস্থিতি, যুদ্ধেরও তৎপরতা কিন্তু সেখানে শুরু হয়েছে। এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু নির্দেশ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানও কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা ঘোষণা দিয়েছে। একেবারে চরম পরিস্থিতি এই মুহূর্তে ভূস্বর্গের মাটিতে দাঁড়িয়ে, এবং এখনো পর্যন্ত যেটা সরকারি সূত্রের খবর, ভারতের সেনা বিভাগের বিভিন্ন দপ্তরের কিন্তু একেবারে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, এবং ভূস্বর্গের কিন্তু লাইন অফ কন্ট্রোলে কিন্তু অনেক বেশি মাত্রায় সেনা মোতায়েন করার উদ্যোগ কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে নেওয়া হয়েছে। এটাই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি রওনা করেন। প্রধান উপদেষ্টা ইতালির সময় দুপুর 2:15টায় রোমে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন। প্রধান উপদেষ্টা পৌঁছানোর 1 ঘন্টা পর 3:15টায় সেন্ট পিটার স্কোয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গ্যাম্বিত্তি সেন্ট পিটার স্কোয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন। শনিবার সকাল 9:30টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে
বিদায় জানান। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে কাতারের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রতিরক্ষার সরঞ্জাম কারখানা সহ কাতারের নির্মাতাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেন তিনি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী, কাতারের বাণিজ্য মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন। কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুর রহমান আল থানির আয়োজনে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কাতারের শিল্প ও বিনিয়োগ সহজতর করতে বাংলাদেশের প্রস্তুত বলে জানান। এদিন সকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। এতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণের আহ্বান জানান। সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ সন্তুষ্ট হলে নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন দেবে তার দল। মহানগর জামায়াতের আমির কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী সহ অন্যান্য নেতারা। তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির আহ্বায়ক কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এ সময় দলের রূপরেখা এবং পরবর্তী পরিকল্পনা সহ বিস্তারিত তুলে ধরেন শওকত মাহমুদ। নাজমুল হুদা রিপোর্ট। নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে রাজনীতির ময়দানে যাত্রা করলেন ৮০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জনতা পার্টি বাংলাদেশ নামে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আংশিক কমিটি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে, মহাসচিব শওকত মাহমুদ। দীর্ঘ ৩২ বছর নিরাপদ সড়কের জন্য আন্দোলন করলেও কোনো সরকারের সহযোগিতা না পাওয়ার কথা জানান ইলিয়াস কাঞ্চন, তাই রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য আমি কাজ করতে চাই। সূচনা ইশতেহারে শওকত মাহমুদ বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষায় সব বৈষম্য, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় জনতা পার্টি বাংলাদেশ। জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা সহ সব অঙ্গনের লোকজনকে রাখা হয়েছে। নাজমুল হুদা, RTV, ঢাকা।
বাজারে নতুন চাল আসতে শুরু করলো, কমেনি দাম। আগের দামে বিক্রি হচ্ছে চিকন মোটা সব ধরনের চাল। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম, যদিও আগের অবস্থানে আছে মাছ মাংস। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানিদের মজুতদারির কারণে এখনও দাম কমছে না চালের। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, কিন্তু এখনো কমেনি বাঙালির প্রধান এ খাদ্যের দাম। বিক্রেতারা বলছেন কর্পোরেট কোম্পানির অতি মজুদের কারণেই কমছে না বাজার মূল্য। দাম তো কমতেছে না, দাম তো ওই আগের পুরান যেই দাম বিক্রি করতে আছে নতুন চালের এই দাম। আটাই চালে এখন 57 টাকা 58 টাকা, এখন তো 50-52 টাকা হওয়ার কথা, কিন্তু তারপরেও তো ওই যে কর্পোরেট কোম্পানিগুলো মাল তো আগে কিনা ফেলায়। এদিকে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, অন্যদিকে শীতকালীন সবজি বিদায় নিচ্ছে বাজার থেকে, উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। তবে দাম তুলনামূলকভাবে বেড়েছে কিছুটা। মাছ মাংস আছে আগের অবস্থানেই। সবজির দাম আছে মোটামুটি, নতুন নতুন নামতেছে, তাতে দাম একটু বেশি দেয় মনে হইতেছে। পেঁয়াজ এখন বর্তমানে 55-50 টাকা এরকম দাম বাড়ছে, 5 টাকা বাড়ছে। 50 টাকা ছিল, এখন 55 টাকা বিক্রি করা লাগে। পাইকারি দর 47, 48, 50, আর খুচরা 55 আছে, 60 আছে দোকানদাররা, 55-60 আছে। নিত্যপণ্যের এই মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ। বলছেন সরকারের উচিত নিয়মিত বাজার নজরদারিতে রাখা। এখন আসলে আমরা তো জনগণ, আমাদের তো কিছু নাই, বাড়লেও আমাদের খেতে হবে। যেমন তেলের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে, আর আমরা তো না খেয়ে তো থাকতে পারবো না। না খেয়ে থাকতে পারবো? সরকারগুলো আসলে এই জিনিসগুলো কেন বাড়লো, কি কারণে বাড়লো, এই জিনিসগুলো সরকার একটু পরীক্ষা করা দরকার। চালের দামটা আসলে আমি যে রেগুলার আগে দাম কিনতাম, এখন চালের দামটা অত্যাধিক বেশি বেড়ে গেছে। আসলে যারা কায়িক শ্রমিক আছে তাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায়, এবং মিডিল ক্লাস যারা আছে তাদের জন্য এখন সমস্যা হচ্ছে চালের দামটার জন্য। কায়েস রাহাত, RTV, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর আর্থিক অনিয়মের তদন্ত করবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। শুক্রবার সকালে ধানমন্ডিতে মশক নিধন অভিযানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নগরীর 10টি জোনে মশক নিধন নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযানের পরিকল্পনা রয়েছে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাতে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। সে সময় তদবির বাণিজ্যের অভিযোগে অব্যাহতি দেয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন, এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগ এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এরকম কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। আরেক প্রশ্নের জবাবে এলজিইডি সচিব জানান, উপদেষ্টার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এদিন ধানমন্ডির লেক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়, ছিটানো হয় মশার ওষুধ। সে সময় দক্ষিণ সিটির প্রশাসক জানান, চলতি মৌসুমে বর্ষাকাল সামনে রেখে কাজ শুরু করেছে কর্পোরেশন। দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে, 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব, এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে, কারণ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই। কর্মসূচি থেকে এলাকাবাসীকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। আপনারা স্ব অবস্থানে থেকে পরিষ্কার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঢাকার প্রথম লাইব্রেরি রাজা রামমোহন রায় পাঠাগার। পুরান ঢাকার পাটুয়া টলিতে 150 বছর আগে যাত্রা শুরু হয় প্রাচীন এই গ্রন্থালয়ের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বাংলা সাহিত্যের বরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও লেখকদের পদধূলি পড়েছে এই পাঠাগারটিতে। তবে মূল ভবনটি এখন পরিত্যক্ত হওয়ায় দ্রুত সংস্কার করে পাঠ্যোপযোগী করে তোলার দাবি পাঠকদের। তাইমুল ইসলামকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ছবি তুলেছেন মোহাম্মদ হাসান। রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলিতে 1869 সালে ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক অভয়চন্দ্র দাস প্রতিষ্ঠা করেন ঢাকার প্রথম লাইব্রেরি রাজা রামমোহন রায় পাঠাগার। ব্রাহ্ম মন্দিরের দোতলার একটি কক্ষে এর যাত্রা শুরু হলেও 1910 সালে নির্মাণ করা হয় পৃথক ভবন। 1926 সালে এটি দেখতে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
কবি জীবনানন্দ দাশ 1924 সালে এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লাবণ্য গুপ্তের সঙ্গে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন এখানকার নিয়মিত পাঠক। বাঙালির লড়াই ও সংগ্রামের অগণিত ইতিহাসের সাক্ষী এই পাঠাগার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প করা হয়েছিল এখানে। এ সময় লুট হয়ে যায় শত বছরের বেশি সময় ধরে সংগৃহীত মূল্যবান নথিপত্র, অসংখ্য সাময়িকী, দুষ্প্রাপ্য নানা বইপত্র। এমনকি খুলে নিয়ে যাওয়া হয় দরজা জানালাও। স্বাধীনতার পর পাঠাগারটি আবারও চালু করা হয়। স্বাধীনতার পরবর্তীতে ব্রাহ্ম সমাজ কর্তৃপক্ষ একটি পত্রিকা বিজ্ঞাপন দেন যে যার যার কাছে যদি কিছু থাকে, বা রাজা রামমোহন লাইব্রেরি যদি থাকে তো এটা সে জেরক্স করে নেক, বা কেউ যদি স্বইচ্ছায় দেওয়ার ইচ্ছে প্রকাশ করে সেটাও গ্রহণ করতে পারে। এইভাবে একটা বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। পুরাতন সমৃদ্ধি কিছু নেই, হাল আমলের যা আছে আপনি দেখতে পাচ্ছেন সেগুলোই আছে। মূল ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় 2004 সাল থেকে প্রায় 10 বছর বন্ধ রাখার পর মন্দির ভবনের দোতলায় পুনরায় চালু করা হয় পাঠাগারটি। পাঠক যখনই আসে তখনই লাইব্রেরিতে পরিদর্শনের সুযোগ পায়, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আসে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার জন্য তারা চলে আসেন, তো তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করা হয়। মূল ভবনটি সংস্কার করে আবারও চালু করার দাবি পাঠকদের। যদি এটার সার্বিক কার্যক্রম আবার ভালোভাবে চালু হয় আমাদের জন্য কল্যাণকর হবে, যারা আমরা ইতিহাসে নিয়ে অধ্যয়ন করি, ইতিহাসের ছাত্র হিসেবে আমরা পড়াশোনা করি। আইনি জটিলতায় থেমে আছে রাজা রামমোহন রায় পাঠাগারের মূল ভবনের সংস্কার কাজ। ঐতিহ্যের ধারক এ প্রতিষ্ঠানটি দ্রুত আইনি জটিলতা থেকে মুক্তি পাবে এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষার সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি 24টি বিশ্ববিদ্যালয়। তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এশিয়ার 853টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 301 থেকে 350-এর মধ্যে স্থান পেয়েছে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপরে ক্রমান্বয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, DIU, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। গেল বছরের তালিকায় বাংলাদেশের শীর্ষে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক, এবারে যার অবস্থান 12তে। গত কয়েক বছরের র্যাঙ্কিংয়ে প্রথম দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার 10ম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জের আজমিরিগঞ্জে সমিতির ঘর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে 50 জন আহত হয়েছে। সকালে উপজেলার নোয়াগড় গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। এতদিন সমিতি ঘরের নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 ঘন্টা ধরে চলা সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশ ও সম্ভাবনাকে সামনে রেখে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো বিউটিফুল বাংলাদেশ রান 2025। ভোর 6টায় রাজধানীর হাতিরঝিল থেকে এই ম্যারাথন শুরু হয়ে 7:30 নাগাদ শেষ হয়। ভোর 4টা থেকেই ম্যারাথনরা আসতে শুরু করে হাতিরঝিল এলাকায়। উৎসবমুখর পরিবেশে নানান বয়সের প্রতিযোগিতার অংশগ্রহণে ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেন। আয়োজনে প্রায় 750 জন ম্যারাথনার অংশ নেন। ম্যারাথন তো ডেফিনেটলি সবার জন্য গুরুত্বপূর্ণ। কজ অফ হচ্ছে গিয়ে আপনি যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আপনি যখন যুক্ত থাকবেন তখন আপনি অটোমেটিকলি একটা খুব ভালো রুটিনের ভেতরে চলে আসবেন, আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের স্বাস্থ্য সচেতনতার যে বিষয়গুলো ওগুলো পেশাগত কাজের জন্য আসলে ওইভাবে আমরা গুরুত্ব দেই না, যে কারণে এই ছোটোখাটো যে রানগুলো হয় সেগুলো আমাদের জন্য আসলে খুবই উপকারী। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।